আসসালামু আলাইকুম। অর্থনীতি প্রথম বর্ষের প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ডক্টর মামুন আহমেদ, অর্থনীতি বিভাগ। আজ আমি তোমাদের প্রথম বর্ষের যে মৌলিক ব্যষ্টিক অর্থনীতি আছে এই বিষয় নিয়ে আমি কথা বলবো এবং এই সাবজেক্টটি আমি তোমাদের পড়াবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যদিও তোমাদের সাথে আমার সরাসরি এখন দেখা হচ্ছে না, আমি আশা করব তোমরা আমার এই ক্লাসের ফিডব্যাক তোমাদের কমেন্টসে জানিয়ে দিবে। আমি মূল আলোচনার পূর্বে একটু কথা বলতে চাই যে আমাদের বিভাগের একটি ফেসবুক পেজ আছে, যে পেজে আমরা বিভিন্ন অনলাইন ক্লাস, বিভিন্ন নোটিশ এবং তোমাদের বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি। আশা করি তোমরা এই ফেসবুক পেজটি হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, ভাল বদ্রে আলম কলেজ, গাজীপুর। ফেসবুকে গিয়ে এটা সার্চ করলেই এই পেজটা আসবে আমাদের ভাল বদ্রে আলম কলেজের নামে। তোমরা এখানে রিকোয়েস্ট পাঠাইলে আমরা অ্যাড করে নিব এবং অবশ্যই তোমাদের কোনো ছদ্ম নাম ব্যবহার করতে পারবে না। তোমাদের অরিজিনাল যে নামটা আছে আমাদের রেজিস্টার বা যেখানে যে নামটা থাকবে সেই নামটা তোমরা ব্যবহার করবে। যদি অন্য কোনো নাম তোমরা ব্যবহার করো, আমরা দ্বিধাদ্বন্দ্বিত হয়ে যাব যে এটা অ্যাকসেপ্ট করব কি করব না। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমি মূল আলোচনায় আসি। আমার কোর্সটির নাম হচ্ছে মৌলিক ব্যষ্টিক অর্থনীতি। এখানে আমি তোমাদের প্রথম অধ্যায় নিয়ে আমি কথা বলবো, যে অধ্যায়ে অর্থনীতি কি এবং এটার উৎপত্তি, এটার বিভিন্ন সংজ্ঞা এবং বর্তমান পর্যন্ত অর্থনীতির যে ধারাবাহিকতা রয়েছে সে বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এই অধ্যায়ে। আমি আমার সময়ের মধ্যে আমি তোমাদেরকে যতটুকু পারি একটু ধারণা দেবার চেষ্টা করব। তোমরা অনেকেই জানো যে অর্থনীতির ইংরেজি শব্দ হচ্ছে ইকোনমিক্স। এই ইকোনমিক্স শব্দটি কিভাবে আসলো, কিভাবে এর উৎপত্তি, এটি এখানে আমি দেখানো হয়েছে। দেখো যে অর্থনীতি বা ইকোনমিক্স শব্দটি আসছে হচ্ছে ওকোনোমিয়া। এটি একটি গ্রিক শব্দ। এই শব্দ থেকে ইকোনমিক্স শব্দটির উৎপত্তি। এবং এই ওকোনোমিয়া শব্দটি, যে গ্রিক শব্দটি, এটি আবার দুইটি শব্দের সমন্বয়ে গঠিত। তার একটি হচ্ছে ওইকস এবং একটি হচ্ছে নিমিয়া। এটার অর্থ হচ্ছে ব্যবস্থাপনা। অর্থাৎ এই শব্দটি দেখো, ওকোনোমিয়া শব্দটির অর্থ হচ্ছে গৃহ ব্যবস্থাপনা বিষয়াদির বিজ্ঞান। গৃহস্থালী বিষয়াদির ব্যবস্থাপনা বিজ্ঞান। এই শব্দটির প্রথম যে ওকোস যে শব্দটি, তার বাংলা অর্থ হচ্ছে গৃহ এবং নিমিয়ান অর্থ হচ্ছে ব্যবস্থাপনা। অর্থাৎ মূল শব্দটি দাঁড়ায় ওকোনোমিয়া, যার বাংলা অর্থ হলো গৃহস্থালী বিষয়াদির ব্যবস্থাপনা বিজ্ঞান। তোমরা গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের নাম অবশ্যই শুনে থাকবে। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল যে অর্থনীতি সম্পর্কে যে প্রাথমিক ধারণা উনি দিয়েছেন সেটাই ছিল হচ্ছে গৃহস্থালী বিষয়াদি ব্যবস্থাপনার বিজ্ঞান। আমরা একটু চিন্তা করি, প্রথম পর্যায়ে যখন ইকোনমিক্সের কোনো প্রাতিষ্ঠানিক রূপ ছিল না, তখন কি হতো? তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান আছে তারা অবশ্যই তোমাদের একটা ধারণা আছে যে প্রাচীন কালে ছোট ছোট নগর রাষ্ট্র নিয়ে একটা ছোট ছোট নগর নিয়ে একটা রাষ্ট্র গঠিত হতো। অর্থাৎ তখন রাষ্ট্রের ব্যাপকতা ছিল সংকীর্ণ। সেই সময়ও অর্থনীতি ছিল, কিন্তু সেই অর্থনীতির ব্যাপকতা ছিল সংকীর্ণ। এবং দেখো যে তখন রাষ্ট্রনীতি পরিচালনার জন্য যে অর্থনীতির ধ্যান ধারণা এত ব্যাপকতা লাভ করেনি। কিন্তু কালের পর্যায়ে বা বিবর্তনে এই অর্থনীতির ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর হয়েছে। আমরা যে মৌলিক ব্যষ্টিক অর্থনীতি নিয়ে আলোচনা করছি, এখানে যে অর্থনীতির আমরা একটা সার্বিক ধারণা লাভ করার জন্য আমার এই আলোচনাটা। এখানে অ্যারিস্টটলের সেই ছোট ছোট নগর রাষ্ট্রের ধারণা থেকে বর্তমান যে ধারণায় কিভাবে আসলো, আমি এইটা নিয়ে একটু কথা বলবো। প্রাচীনকালে আমাদের জীবিকা নির্বাহের যে চেষ্টা ছিল তা ছিল হচ্ছে কৃষিকাজ এবং পশুপালন। এই কৃষিকাজ এবং পশুপালনের উপর ভিত্তি করে অর্থনীতির ব্যাপকতা বৃদ্ধি পেতে থাকে। এরপরে যখন আগুন এবং চাকা আবিষ্কার হলো, তখন অর্থনীতির যে গতি প্রকৃতি এটা কিন্তু বৃদ্ধি পেতে থাকে।
এরপর আসে 1776 সালে অ্যাডাম স্মিথ, তিনি একটি বই লেখেন দ্য ওয়েলথ অফ নেশন। এই 1776 সালে যে ওয়েলথ অফ নেশন যে অর্থনীতির বইটি প্রকাশ হয়, এই প্রকাশের মধ্য দিয়ে অর্থনীতির একটা আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল। এই আনুষ্ঠানিকতার মাধ্যমে অর্থনীতি একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। এরপর অষ্টাদশ শতকে ইংল্যান্ডে যখন শিল্প বিপ্লব হয়, অর্থাৎ ইঞ্জিন আবিষ্কারের মধ্য দিয়ে যে শিল্প বিপ্লব হয়, তখন অর্থনীতির একটা নবযুগের সূচনা লাভ করে। এই নবযুগের সূচনায় অর্থনীতির ধারা কিন্তু প্রথম থেকে আস্তে 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 কিন্তু পরিবর্তন হতে যাচ্ছে। অর্থাৎ অর্থনীতির কিন্তু সুনির্দিষ্ট কোনো একটা জায়গায় থেমে নাই, তার গতি প্রকৃতি, তার অবয়ব, তার আকার সবকিছু কিন্তু পরিবর্তন হচ্ছে। এরপর ঊনবিংশ এবং বিংশ শতাব্দীতে অর্থনীতি আধুনিক যুগে প্রবেশ করে। এ সময় আমেরিকা এবং ইউরোপে অর্থনীতির একটা চাঙ্গাভাব শুরু হয়। এরপরই 1930 সালে আমেরিকা এবং ইউরোপ জুড়ে এক মহামন্দা পরিস্থিতির উদ্ভব হয়, যার ফলে আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন অর্থনীতির যে প্রাতিষ্ঠানিক রূপ ছিল তা ভেঙে যায়। অর্থাৎ অর্থনৈতিকভাবে ওই দেশগুলো খুব শোচনীয় অবস্থায় পড়ে। তখন অর্থাৎ এই মহামন্দা 1930 সালের এই মহামন্দার সময়ে অর্থনীতির ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন জন মেয়ার্ড কেইনস। কেইনস আবির্ভূত হয় এবং এই কেইনস অর্থনীতির যে মহামন্দা কাটিয়ে ওঠার জন্য যে ধ্যান ধারণা বা রূপ প্রকাশ করে, তা ওই সমস্ত দেশ প্রয়োগ করে তারা ওই মহামন্দা থেকে ত্রাণ বা উত্তরণের চেষ্টা করে এবং তারা সফল হয়। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে অর্থনীতির শুরু থেকে শেষ পর্যন্ত সময়, কাল, স্থান, পাত্র ভেদে বিভিন্ন রূপ বিভিন্নভাবে আকার ধারণ করছে। অর্থাৎ এর সুনির্দিষ্ট কোনো সংজ্ঞায় আমরা বসে থাকতে পারবো না। অর্থাৎ আজকে একরকম সংজ্ঞা দিব, ঠিক কালকে অর্থনীতির রূপ পরিবর্তন হয়ে যাবে, তখন আমরা আরেক ধরনের সংজ্ঞা দিব। অর্থাৎ অর্থনীতির সুনির্দিষ্ট সংজ্ঞা আমরা কখনোই দিতে পারছি না। তারপরেও অর্থনীতির যে প্রাতিষ্ঠানিক সংজ্ঞাগুলো রয়েছে, এই সংজ্ঞাগুলোর গুরুত্ব কিন্তু অপরিসীম। আমরা প্রথমে অর্থনীতির যিনি জনক, অর্থাৎ আমি আগেই বলছি অ্যাডাম স্মিথ, তার যে ওয়েলথ অফ নেশনস বইটি লিখেছেন, এই বইয়ে উনি অর্থনীতি নিয়ে যে সংজ্ঞাটা প্রদান করছেন সেই সংজ্ঞা নিয়ে আমরা এখন আলোচনা করব। অ্যাডাম স্মিথ তার সংজ্ঞায় বলেছেন যে অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা সম্পদের প্রকৃতি এবং কারণ অনুসন্ধান করে। সম্পদের প্রকৃতি এবং কারণ অনুসন্ধান করে। অর্থাৎ ইকোনমিক্স ইজ এ সায়েন্স দ্যাট ইনকোয়ার্স ইনটু দ্য নেচার অ্যান্ড ওয়েলথ অফ দ্য নেশনস। এই যে সংজ্ঞাটা, এই সংজ্ঞা আমরা বিভিন্ন বৈশিষ্ট্য, অর্থাৎ এই সংজ্ঞার মধ্যে কি রয়েছে, অর্থাৎ এই অ্যাডাম স্মিথের সংজ্ঞার মধ্যে কি রয়েছে, আমরা সেই বৈশিষ্ট্যগুলো একটু নিয়ে কথা বলবো। প্রথমত অ্যাডাম স্মিথ বলছে যে এটা একটা, অর্থাৎ প্রথম যে আমরা বৈশিষ্ট্য পাই যে এটা একটা সম্পদের বিজ্ঞান। উনি প্রথমে এই কথাটি বলছে, তারপরে বলছেন যে এই বিজ্ঞান কি করে, সম্পদের প্রকৃতি বা তার কারণ নিয়ে আলোচনা করে। এরপরে আবার বলছে যে, অর্থাৎ তার সংজ্ঞা থেকে এটি প্রকাশ পাচ্ছে যে অর্থনীতির সমস্ত কর্মপ্রচেষ্টার মূল হচ্ছে সম্পদ আহরণ। অর্থাৎ আমরা অর্থনীতিতে যাই করি না কেন, আমাদের মূল যে উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে সম্পদ আহরণ করা। এরপরে অ্যাডাম স্মিথ বলছে যে এই অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা অর্থনীতি বা বিভিন্ন সম্পর্কে ইতিবাচক ধারণা দেয়। আর সর্বশেষ যে বৈশিষ্ট্য হচ্ছে সেটি হচ্ছে এটা সম্পদের কারণ অনুসন্ধান করে। এগুলো হচ্ছে মোটামুটি অ্যাডাম স্মিথের সংজ্ঞার বা অর্থনীতিতে যে সংজ্ঞাটা দিয়েছেন তার মূল বৈশিষ্ট্য। আমরা এটা জানি যে কেউ কোনো একটা মতবাদ দিলে তার আলোচনা বা সমালোচনা হবেই। ঠিক তেমনি অর্থনীতির যে সংজ্ঞা অ্যাডাম স্মিথ দিয়েছেন, আমরা এই সংজ্ঞাটাকে হয়তো বর্তমানে এর গুরুত্ব কম, কিন্তু এই সংজ্ঞার উপর ভিত্তি করে কিন্তু বর্তমান অর্থনীতির এই অবস্থান, অর্থাৎ এর গুরুত্ব কিন্তু অপরিসীম। এত গুরুত্ব থাকা সত্ত্বেও কিছু সমালোচনা এই সংজ্ঞার রয়েছে, কারণ অর্থনীতিকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে অ্যাডাম স্মিথের
যে সংজ্ঞা বা অ্যাডাম স্মিথের যে ধারণা, এটি মানে কারোর সাথে তুলনা করা যাবে না, অর্থাৎ অতুলনীয়, এবং এর গুরুত্ব অপরিসীম। এখন আমরা কিছু সমালোচনা নিয়ে কথা বলবো যে অর্থনীতিতে অ্যাডাম স্মিথ যে সংজ্ঞাটা দিয়েছেন এর কিছু দোষ ত্রুটি নিয়ে আমরা কথা বলবো। প্রথম যে সমালোচনাটা নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে সম্পদের ব্যাখ্যা, সম্পদের যথার্থ ব্যাখ্যা অনুপস্থিত রয়েছে। অর্থাৎ অ্যাডাম স্মিথ যে ব্যাখ্যা দিয়েছেন তাতে সম্পদের যে ব্যাখ্যাটা আসে সেই ব্যাখ্যাটা অনুপস্থিত। কিভাবে? অ্যাডাম স্মিথ শুধু বস্তুগত সম্পদ নিয়ে আলোচনা করেছেন, কিন্তু এখানে আমরা সম্পদ বলতে কিন্তু বস্তুগত অবস্তুগত দুইটাকেই বেজার করি। অর্থাৎ অ্যাডাম স্মিথ শুধু বস্তুগত সম্পদ নিয়ে আলোচনা করেছেন, কিন্তু অবস্তুগত সম্পদ নিয়ে উনি কোনো তথ্য বা আলোচনা করেননি। এটা হচ্ছে একটি ওনার এই ব্যাখ্যায় ত্রুটি। দ্বিতীয়টি হচ্ছে সম্পদের উপর অত্যাধিক গুরুত্ব। সম্পদের উপর অত্যাধিক গুরুত্ব। আসলে সম্পদ নিয়ে আলোচনা করতে গিয়ে অ্যাডাম স্মিথ সম্পদের উপর এতই গুরুত্ব দিয়েছে যে আমাদের মানব জীবনের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা হবে একমাত্র সম্পদ আহরণের জন্য। কিন্তু আমার মানব জীবনের সম্পদ অর্জন ছাড়াও আরো তো বিভিন্ন বিষয় রয়েছে যার সাথে অর্থনীতি কিন্তু সম্পৃক্তভাবে খুবই সম্পর্কটা খুবই সম্পৃক্ত। এই কথাগুলো অ্যাডাম স্মিথ বলেন নাই। অর্থাৎ সম্পদের উপর অত্যাধিক গুরুত্ব দিয়ে উনি অন্য বিষয়গুলোকে অ্যাভয়েড করে গেছেন। তৃতীয় অর্থ হচ্ছে সম্পদ আহরণের উপায় উল্লেখ করেননি। অ্যাডাম স্মিথ সম্পদের গতি, প্রকৃতি, কারণ অনুসন্ধান করছেন, কিন্তু আমার সম্পদটা কিভাবে আমি আহরণ করব এই বিষয়ে ওনার কোনো দিক নির্দেশনা সংজ্ঞাতে উনি উল্লেখ করেন নাই। অর্থাৎ এটি হচ্ছে ওনার একটা ত্রুটি এই আলোচনার মধ্যে বা ওনার এই অর্থনীতির সংজ্ঞার মধ্যে। অর্থাৎ উনি সম্পদ কিভাবে আমি অর্জন করব সেই ব্যাপারে কোনো দিক নির্দেশনা দেননি। আরেকটি কথা উনি উল্লেখ করেছেন, আরেকটি ওনার ব্যাখ্যার মধ্যে অসঙ্গতি দেখা যায়, সেটি হচ্ছে মানব কল্যাণ অনুপস্থিত। সম্পদ গতি প্রকৃতি নির্দেশ করছেন, কিন্তু এই সম্পদ কি আমার কল্যাণের জন্য ব্যবহার হবে বা মানব কল্যাণের জন্য এটা প্রযোজ্য হবে, এই ব্যাপারটা উনি আলোচনা করেননি। সর্বশেষ আমরা বলতে পারি এটি একটি অসম্পূর্ণ সংজ্ঞা বর্তমান ধারণার প্রেক্ষিতে। এখন আমি বর্তমান যে অর্থনীতি নিয়ে যে ধারণাটি সেটি নিয়ে তোমাদেরকে একটু কথা বলবো, যে আমাদের বর্তমান যে আধুনিক যুগ, এই আধুনিক যুগে অর্থনীতি প্রবেশ করে পল স্যামুয়েলসনের সময় থেকে। কারণ পল স্যামুয়েলসন অর্থনীতির যে ধারণা নিয়ে আসে তার মধ্যে কিন্তু মানব কল্যাণ জড়িত রয়েছে, এবং এখন পর্যন্ত বর্তমান অর্থনীতির সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে মানব কল্যাণের জন্য। অর্থাৎ আমার যদি কল্যাণ, আমার সমস্ত কর্মকাণ্ডের কারণে যদি কোনো কল্যাণ না হয় তাহলে সেটার কোনো তো ভ্যালু থাকে না। এই জন্য বর্তমান যে অর্থনীতিবিদরা বা বিভিন্ন দেশের অর্থনীতির যে নীতি নির্দেশনা বা দিক নির্দেশনা বা প্রায়োগিক যে ভূমিকা থাকে সবই থাকে এখন মানব কল্যাণের জন্য। অর্থাৎ আমরা বলতে পারি বর্তমান ইকোনমিক্স হচ্ছে ওয়েলফেয়ার ফর ম্যানকাইন্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের এই অ্যাডাম স্মিথের সংজ্ঞার বিভিন্ন বৈশিষ্ট্য এবং তার কিছু সমালোচনা আমি উপস্থাপন করলাম। পরবর্তীতে আমি অধ্যাপক মার্শালের সংজ্ঞা এবং তার সমালোচনা বা এই সংজ্ঞা বর্তমান প্রেক্ষাপটে কতটুকু প্রযোজ্য সেটি নিয়ে আলোচনা করব। আশা করি সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।